নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আমার গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে ও মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আগের দিন কি পাঠ করেছিলাম ঠিক পর থেকে পাঠ করছি। গ্রীষ্মকালের ছুটিতে ঢাকা যাইতেছিলাম। নারায়ণগঞ্জ স্টেশনে হরিদাসবাবুর প্রতিবেশী আমাদের অপর একটি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হইয়া গেল। তাহার নিকট শুনিলাম যে হরিদাসবাবুর বড় ছেলেটি পূর্বের দিন জলে ডুবিয়া মারা গিয়াছে। কথাটি শুনিয়া মনটা বড় অত্যন্ত বিষণ্ণ হইয়া গেল। ছেলেটিকে শিশুকাল হইতেই দেখিয়াছি এবং তাহার প্রতি স্বভাবতই একটা স্নেহকর্ষণ ছিল, কিন্তু সত্য কথা বলিতে কি বিশেষ চিন্তিত হইয়াছিলাম এই ভাবিয়া যে এই শোক সন্তপ্ত পরিবারের মধ্যে যাইবই বা কী করিয়া আর বলিবই বা কী। সেদিন বৈকালে আর গেলাম না। রেলে স্টিমারে ক্লান্ত হইয়া আসিয়াছি, আজ নাই বা গেলাম, এইভাবে মনকে বুঝাইলাম। পরের দিন প্রাতকালে চা খাইতে প্রায় 8টা বাজিয়া গেল। ভয়ানক রৌদ্র উঠিয়াছে, ভীষণ গরম, সুতরাং যাওয়া হইল না। আমি সহজেই বুঝিতে পারিলাম যে আমার মনটা না যাইবার অজুহাত খুঁজিয়া বেড়াইতেছে। বৈকালে কিন্তু আর না যাইয়া পারিলাম না। সন্ধ্যায় একটু পরে হরিদাসবাবুর বাড়ি আসিয়া উপস্থিত হইলাম। সেখানে যাইয়া কিন্তু আমার সকল সংকোচ ও দুর্ভাবনার অবসান হইয়া গেল। দেখিলাম যে আচার্য মহাশয় তাহার ঘরে তক্তপোষীর উপর বসিয়া রহিয়াছেন। সমস্ত পরিবারটি সেখানে। আচার্য মহাশয় ঠাকুর প্রসঙ্গ করিতেছেন এবং সকলে তন্ময় হইয়া তাহাই শুনিতেছেন। একটা গভীর শোক সন্তপ্ত পরিবারে এমন একটি সুস্থ শান্ত চিত্র জীবনে আর কখনো দেখি নাই। শুধু আচার্য মহাশয়ের প্রভাবেই ইহা সম্ভব হইয়াছিল। তিনি আমাকে একাধিকবার বলিয়াছিলেন যে যে বস্তুর সন্ধানে দুইবার ভারতের প্রায় সমস্ত তীর্থ পরিভ্রমণ করিয়া বেড়াইয়াছেন, আমার ভাগ্যে বৃদ্ধ বয়সে তাহা তিনি ঘরে বসিয়াই পাইয়াছেন। ঠাকুরকে যে তিনি কি চক্ষে দেখিতেন সামান্য একটা কথাতেই তাহা বোঝা যাইবে। বৈকালে ভগবতের অন্তত কিছুটা অধ্যয়ন করা আচার্য মহাশয়ের নিত্যকর্মের মধ্যে ছিল। তিনি নিয়ম মতো বৈকালে ভগবত খুলিয়া বসিতেন। এমন সময় ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুরকে দেখিয়া আচার্য মহাশয় উঠিয়া যাইতেছেন। এমন সময় ঠাকুর বলিলেন, আপনি ভগবত পড়েন। আচার্য মহাশয় একবার সম্মুখে বিলম্বিত ভগবতখানার দিকে এবং একবার ঠাকুরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, কোন ভগবত, এই ভগবত না ওই ভগবত? ঠাকুরকে দেখিলেই প্রথমটায় আচার্য মহাশয় কেমন যেন বিহ্বল হইয়া পড়িতেন। একদিন বৈকালে আমি, বীরেনবাবু ও আরও একজন ভদ্রলোক ঠাকুরকে সঙ্গে লইয়া তাহার বাড়িতে আসিয়া উপস্থিত হইলাম। তখন গ্রীষ্ম অবকাশ উপলক্ষে আমি ঢাকাতে ছিলাম। বাড়ির ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম যে বৃদ্ধ আচার্য মহাশয় তাহার ঠাকুরঘরের বারান্দায় একখানা মাদুর পাতিয়া বসিয়া রহিয়াছেন। তিনি ঠাকুরকে দেখিয়াই তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইবার চেষ্টা করিলেন, কিন্তু পারিলেন না। আবার বসিয়া পড়িলেন। বাধ্য হইয়াই চিৎকার করিয়া হরিদাসবাবুকে ডাকিলেন এবং মাদুরখানা তুলিয়া উঠানে পাতিয়া দিতে অগ্রসর হইলেন। আবার কি ভাবিয়া মাদুরখানা রাখিয়া দিলেন এবং বারান্দার এক কোণে একটা বড় পাথরের বাটি তুলিয়া লইলেন। ইচ্ছা যে ঠাকুরে পা ধোয়াইয়া দিবার জন্য জল লইয়া আসিবেন, কিন্তু কূপ হইতে জল তুলিয়া আনা তাহার সাধ্যাতীত। সুতরাং আবার হরিদাসবাবুকে ডাকিলেন। শেষ পর্যন্ত কিছুই করিতে না পারিয়া অবশ হইয়া বসিয়া পড়িলেন এবং ঠাকুরের দিকে তাকাইয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিলেন। আচার্য মহাশয়ের আচরণের মাধুর্য কিছুই প্রকাশ করিতে পারিলাম না। শুধু ইহাই বলিতে পারি যে এমন মর্মস্পর্শী আত্মা বিহ্বলতা অতি অল্পই দেখিয়াছি। ঠাকুরও যেভাবে দাঁড়াইয়াছিলেন এবং যে অপরূপ দৃষ্টিতে আচার্য মহাশয়ের দিকে তাকাইয়াছিলেন তাহাও অবর্ণনীয়। কিছুই বলিবার চেষ্টা করিব না। পূর্বেই বলিয়াছি যে সেখানে বীরেনবাবু ও আরও একজন ভদ্রলোক উপস্থিত ছিলেন। ইহার কয়েকদিন পরে ঠাকুরকে সঙ্গে লইয়া সেই ভদ্রলোকের বাসায় যাইতে হইয়াছিল। তিনি তখন তাহার বাহিরের ঘরে একখানা চেয়ারে বসিয়াছিলেন। ঠাকুরকে দেখিয়াই
তিনি উঠিয়া দাঁড়াইলেন, আবার বসিয়া পড়িলেন এবং তাহার পরবর্তী কার্যকলাপে বুঝিতে কোনো কষ্টই হইল না যে তিনি আচার্য মহাশয়কে অনুকরণ করিবার একটা ব্যর্থ প্রয়াস করিতেছেন। ব্যাপারটা এত বিসদৃশ্য ও হাস্যকর মনে হইল যে অন্যদিকে মুখ ফিরাইয়া থাকিতে বাধ্য হইলাম। এই ভদ্রলোককে সহজ সরল বলিয়াই জানিতাম। তাহার সহিত আমার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল এবং তাহাকে একটু ভালোও বাসিতাম। কিন্তু এই ঘটনার পর আমার চক্ষু খুলিয়া গেল। ক্রমে বুঝিতে পারিলাম যে পাটোয়ারি তাহার এমন মজ্জাগত এবং স্বাভাবিক হইয়া গিয়াছে যে সহজে কিছুই বুঝা যাইত না। চক্ষের সম্মুখে পূর্বোক্ত ব্যাপারটি না ঘটিলে হয়তো তিনি আরও কিছুকাল তাহাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া চলিতে পারিতেন। পরে তিনি এতদূর অগ্রসর হইয়াছিলেন যে ঠাকুরকেও আর মানিতে চাহিতেন না। এই পোড়া দেশে শিষ্যবর্গের অভাব বড় কাহারও একটা হয় না। ইনিও কয়েকজন সংগ্রহ করিয়া লইলেন এবং নিজেকে ঠাকুরের সমকক্ষ এবং কখনো কখনো ঠাকুর অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া প্রচার করিতে লাগিলেন। এই নিরর্থক অনুকরণ প্রভৃতিকে ঠাকুর যে কী চক্ষে দেখিতেন, আমার নিজস্ব অভিজ্ঞতা হইতেই তাহা আমি বলিতে পারি। খৌরি হইব নাপিত ডাইকা আনেন, এইরূপ কথা ঠাকুরের মুখে কখনো শুনিয়াছি বলিয়া মনে পড়ে না। প্রয়োজন মতো আমরাই নাপিত ডাকাইয়া আনিতাম, ঠাকুরকে বড় একটা জিজ্ঞাসাও করিতাম না। ঠাকুর সেদিন আমার বিডন স্ট্রিটের বাসায় ছিলেন। তাহার দিকে তাকাইয়া হঠাৎ মনে হইল যে গোপদারি যেন অনেকটা বড় হইয়া গিয়াছে, এইবার কামাইয়া দেওয়া প্রয়োজন। তখনই নাপিত ডাকাইলাম এবং ঠাকুরও ছোট ছেলেটির মতো নাপিতের সম্মুখে গিয়া বসিলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পর থেকে পাঠ করব।